নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার কেন? দেশে কি কোনো পরিবর্তনের আলামত? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন, গত 8 তারিখের পর থেকে আজকে 14 অক্টোবর আমরা কথা বলছি। এই যে প্রায় সপ্তাহব্যাপী বলতে পারেন যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সেনা অফিসারদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। এবং এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে পরিবর্তনের একটা আভাস মিলেছে। সাধারণ মানুষ হয়তো ভাবছে যে সব ঠান্ডা পরিবেশ পরিস্থিতি, দেশ চলছে, একটা সরকার আছে, কিন্তু ভেতরে ভেতরে টান টান উত্তেজনা। হঠাৎ গতকালকে খবর পাওয়া গেল যে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজুহাত কি? জঙ্গি হামলা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ। এবার নতুন বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হলো। কিন্তু জঙ্গি হামলা করবে কেন? এখনকার বাংলাদেশ তো জঙ্গিবাদের উর্বর ভূমি। আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি সহ একাধিক সংগঠনের একটা চাষবাস কেন্দ্র যদি এই মুহূর্তে বলেন তাহলে তো ভুল হবে না। এবং এইগুলোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র। কখনো কখনো এমন খবর এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ইউনূস সরকার পরিচালিত হচ্ছে। সেই যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা হবে কেন? নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কিছু? মার্কিন দূতাবাস কি গোয়েন্দা রিপোর্ট পেল যে বাংলাদেশে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র এমনি কোণঠাসা, সারা পৃথিবীতে ইতিমধ্যে কোণঠাসা হয়ে পড়েছে বা পড়ছে। আর যে অঞ্চলে খবরদারি করতে এসছে, এই অঞ্চলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, আজকে বাংলাদেশে যে একটা দারুণ ভয়ঙ্কর পরিস্থিতি, নিম্নগামী মানুষের জীবন যাত্রা, অর্থনীতি, সবকিছু, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকা আছে বাংলাদেশের একটা বড় অংশ মনে করে। এই মনে করা থেকে মার্কিন দূতাবাস কি মনে করছে যে সাম্রাজ্যবাদী ভূমিকার কারণে, একটি দেশকে পতন করার কারণে, একটি দেশকে নিচে নামিয়ে দেওয়ার কারণে মার্কিন দূতাবাস কি নিশানায় আসতে পারে, এমনকি শঙ্কা করছে? হতে পারে তেমনটা। জঙ্গি হামলার অজুহাত দিয়ে মার্কিন দূতাবাস বলছে যে আমাদের রিস্ক আছে, তোমরা আমাদের নিরাপত্তা দাও। এমনকি সরকারকেও বলেছে, সরকারের কাছে আবেদন করেছে নিরাপত্তার, এবং সরকার মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে। মার্কিন দূতাবাস সহ আশপাশের এলাকাগুলোতে ইউনূস সরকারের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে জঙ্গি কার্যকলাপ মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট ফোর্স সোয়াত। মার্কিন এই দূতাবাসের পাশেই রয়েছে ভারতীয় দূতাবাস। জানা গেছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার বারিধারা অঞ্চলে এই দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, মার্কিন দূতাবাস নিজেদের গোয়েন্দা সূত্রকে ব্যবহার করে ইতিমধ্যেই 3 জনের ছবি সহ নাম প্রকাশ করেছে। জানা যায় 3 জনই বাংলাদেশি নাগরিক। এরপরেই দূতাবাসের তরফে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়। শুধু তাই নয়, এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে ডিএমপি কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। একেবারে গোপন চিঠি পাঠানো হয়। জানা যায় সেখানেও মার্কিন দূতাবাস সহ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। এরপরই দূতাবাস এবং গোটা এলাকায় নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াত টিম, বম্ব ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। শুধু তাই নয়, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ এবং গুলশান বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এই এলাকা ভিজিট করেন। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তারা খতিয়ে দেখেন। কেন? পরিবর্তনের কোনো গন্ধ পাচ্ছেন? হয়তো তেমনটাই গোয়েন্দা রিপোর্ট আছে
যে বাংলাদেশে খুব শীঘ্রই বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে, কারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এবং যেখান থেকে 1 বছর আগে পরিবর্তন হয়েছে ক্যান্টনমেন্টের মানুষেরও জীবনের সকল সীমা, সহ্যের সকল সীমা ছাড়িয়ে গেছে। এই ছাড়িয়ে যাওয়া থেকে বাংলাদেশে হয়তো একটা পরিবর্তন অত্যাসন্ন, আর যার দরুন মার্কিন দূতাবাস চেয়েছে যে আমাদের নিরাপত্তা জোরদার করা হোক, কারণ মার্কিন সাম্রাজ্যবাদীরা হুমকি দেখছে যে আজকে যদি এই মার্কিন প্রেসক্রিপশনের সরকারের পরিবর্তন হয়, তারাও রোষানলে পড়ে কিনা, এমনটাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাই জন্যই মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে তুমি ফেরাউনের সামনে যাও, কথা বলো, তখন তিনি কি বললেন? প্রথমত বললেন, রব্বিশ রাহলি সোয়াদ্রি ওয়াইয়াসিল আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে প্রসারিত করো, আমার সাহস বাড়িয়ে দাও। আমার এই সাহস দিয়ে ফেরাউনের সামনে যাওয়া সম্ভব নয়, তোমার মদত দরকার। আমার জিহ্বায় জড়তা আছে, আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না, ভুল হয়ে যাবে, জিহ্বার জড়তা দূর করে দাও। 3 নম্বর হলো, আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি। এরপরের আয়াতে তিনি বলছেন, তুমি থাকবা, এই যোগ্যতাগুলো দেখবে, তারপরও আমার একজন আত্মীয় লাগবে, আমার পাশে সাহায্যকারী লাগবে। এজন্য আমার ভাই হারুনকে, বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই। তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মসনদ কতটা ভয়ঙ্কর, এবং এই মসনদের সামনে দাঁড়িয়ে কথা বলা, শাসকের সামনে সত্য উচ্চারণ করা, এর চেয়ে মানে জিহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই। সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন, যেটা সালমান পারেননি, যেটা ওবায়দুল কাদের পারেননি, যেটা আমি গোলাম মোল্লা রনি পারিনি, কেউ পারেনি, কোনো জেনারেল পারেনি, জেনারেল আজিজ পারেননি। সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে। তো তিনি জনগণের কাতারে আসছেন তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে, এবং তিনি সাহস সঞ্চয় করেছেন, তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাকে চলে যেতে বলেছেন, প্লেনে উঠতে বলেছেন। যদি কেউ ইসলাম জানেন, ধর্ম জানেন, কর্ম জানেন, সাহস জানেন, শক্তি জানেন, এটা সাধারণ কোনো ঘটনা নয়। জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট, আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপট, এই দুটোর সঙ্গে যদি তুলনা করেন, ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল 99.99%, আর জেনারেল এরশাদের জন্য মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল 1%, অনলি 1%। তো সেই ওয়াকারুজ্জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট। এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনো আছে। তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, এবং হিজবুত তাহরির যে সমর্থক তারা আছে। এই যে 4-5টি গ্রুপ, তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন, তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন। আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস, পিনাকি, কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন, আরও অন্য যারা ইউটিউব করেন, যারা সামরিক কর্মকর্তা, সবাই যে তথ্যগুলো দিচ্ছেন, গোপন তথ্যগুলো দিচ্ছেন, কিভাবে পাচ্ছেন বলেন? ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না, নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন। এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই যে একটি অবস্থা, সেই অবস্থাতে তার যে টিকে থাকা, তিনি যে 14 মাস টিকে আছেন, এটাই আমার কাছে একটা বিস্ময়কর।
যেটি খালেদ মোশাররফ পারেননি। খালেদ মোশাররফ মানে 1 মাসও টিকে থাকতে পারেননি, 15 দিনও টিকে থাকতে পারেননি, তাকে চলে যেতে হয়েছে। তো সেই দিক থেকে ওয়াকারুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন। 2 নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন, তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। 8 তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন, আর এখন যে অবস্থা হয়ে গেছে তার জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল, তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই, জুলিয়াস সিজার। তো আজকের দিনে 2025 সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না। এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে। ফলে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন, তার দ্বারা এটা করাবেন, অথবা তিনি একটা কাজ করবেন, তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন। ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারের যে উত্তাপ, 1 মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন, আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক সেই জায়গাতে তিনি আছেন। আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি, আজকু হবে, কাল বের হবে, কাল ওয়াকার সাহেবকে এটা করব, কাল ওটা করব, এটা করব, তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে, সেনাবাহিনীকে যতটা না ঝুঁকির মধ্যে পড়ছে, পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন, আমার কাছে মনে হয় নাদুস নুদুস আদুরে স্বভাবের একজন মানুষ, যার একটা সুন্দর পরিবার আছে, যিনি পজিটিভ চিন্তা করেন, খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন, একটা ভালো খাবার সামনে আসলো, তিনি খেলেন, তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন, সময় পেলে তিনি ঘুমাবেন, বই পড়বেন, গল্প বলবেন, গল্পের বই পড়বেন, গান শুনবেন। মানে তার পোশাক আশাক, চেহারা সুরত দেখে আমার কাছে ওইরকমই মনে হয়। কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন, যেমন ধরুন খালেদ মোশাররফ ঝুঁকি নিয়েছেন, কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন, জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন, জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন, এরশাদ ঝুঁকি নিয়েছেন। আপনি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখেন, গাল দেখেন, চোয়াল দেখেন, চোখ দেখেন, সিনা দেখেন, পেট দেখেন, কোমর দেখেন, জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই। তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন, তাহলে আপনি জেনারেল আজিজ, জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন, ওনাদের মিল বেশি। কাজী এরকম একজন একেবারে শান্ত শিষ্ট সাধারণ মানুষ, মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভূঁইয়া পারতেন, এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভূঁইয়া থাকতেন, ভিন্ন ইতিহাস তৈরি হতো। বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন, বডি ফিটনেস, মন মানসিকতা, চিন্তা চেতনা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি ঠিক এরকম। হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার। ধরেন একটা সময় সেই যে কয়েকজন সাদেকুর রহমান চৌধুরী সাহেব ছিলেন, তো খুব বিখ্যাত একজন বিডিআরের ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী। যদি ওই যে বিডিআরের আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব, তিনি যদি এই সময় হতেন, তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল ল জারি করে ফেলতেন। কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো। আর একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা জেনারেল ছিলেন, আমার নাম মনে আসতেছে না, চট্টগ্রামে বাড়ির, সাভার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন। তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, সাহসী, বীর, কিন্তু এরকম ঝুঁকি নেওয়ার মতো মানুষ নয়। তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন, সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, যমুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমিরে জামাত, তারেক রহমান, এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে
পিনাকি ইলিয়াস কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি। কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন, ক্ষমতালোভী, তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন, সবসময় ফোঁসফাঁস করেন এবং কথার চেয়ে গুলি চলে বেশি, ফায়ার। এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জন্য, এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন, এই যে